ছোট ছোট খোপ খোপ শিট আমি দিয়েছিলাম না লাস্ট দিন, তো ওইটা কিন্তু আমাদের ক্লাসরুম সিচুয়েশনই দরকার, ওটা অনলাইনে করা যাবে না, কারণ ওই সবাইকে ওখানে বসে বসে ভ্যালু গুলোকে পুট করতে হয়। তো সেই জন্য মোটামুটি ওই স্কোরিংটা অব্দি আমি অনলাইন ক্লাসের মধ্যে একদিন বলে দেবো, সেটা করে বাড়িতে রেখে দিও, তারপর যখন কলেজ খুলবে ছুটির পরে তখন একদিন আমরা, আর বেশি বাকি নেই, আর একদিন কি দুদিন লাগবে, শেষ হয়ে যাবে। আচ্ছা, এটা একটা কথা। আর দ্বিতীয় যেটা বলার, তোমাদেরকে কি আমি রাইট আপ দিয়েছিলাম অ্যাটিটিউডের, মানে লাইফ তাহলে একটা কাজ করব, আমি তোমাদের রাইট আপটা দিয়ে দেব, ঠিক আছে, গ্রুপে। এবার রাইট আপটা যেটা দেব একটু খেয়াল করবে, মানে রাইট আপটা হচ্ছে গ্লোবালাইজেশন টপিকের উপরে করা। এবার তোমরা তো করছো ক্লাইমেট চেঞ্জের উপরে, এবার সবাইকেই এটা বলছি যে যখন তোমরা ওই রাইট আপটা অ্যাজ ইট ইজ কপি করবে এলএনবি তে, কিন্তু একটু খেয়াল করবে যেখানে যেখানে গ্লোবালাইজেশন ওয়ার্ডটা লেখা রয়েছে সেটাকে কিন্তু তোমাদের ক্লাইমেট চেঞ্জ দিয়ে অল্টার করতে হবে। তাই সুতরাং একটু কেয়ারফুলি তোমাদেরকে লিখতে হবে এলএনবিটা, এইটা একটা মাথায় রেখো। আর কিছু কিছু জায়গা থাকবে, যেমন ধরো সেটা আমি যেদিন রাইট আপটা দেবো সেদিন আমি ডিসকাস করে দেবো, রাইট আপে কিছু কিছু জায়গা থাকবে যেমন বেসিক কনসেপ্টের শেষে ডোমেইনস আছে, তারপর ফেজেস অফ দ্য মানে প্র্যাকটিক্যাল, এই সব জায়গাগুলোতে কিছু কিছু জায়গায় একটু স্পেসিফিক্যালি কয়েকটা অল্টারেশনস হবে। যেরকম তোমরা ক্লাইমেট চেঞ্জে যেই যেই ডোমেইনস গুলো ইউজ করেছো সেই ডোমেইনস গুলো লিখতে হবে। তো ওই জন্য মানে বেসিক্যালি তোমরা তো ইউজুয়ালি অ্যাজ ইট ইজ রাইট আপটাকে কপি করতে অভ্যস্ত, সেই জন্য তোমাদের বলে দিচ্ছি যে এই ক্ষেত্রে কিন্তু ওটা পসিবল হবে না। মানে ক্লাইমেট চেঞ্জের টপিকটা যখন ইউজ করছো বা তোমরা করেছো যেরকম টপিক, মানে আমি যে রাইট আপটা দেবো সেটা গ্লোবালাইজেশনে, শুধু একটু কেয়ারফুলি কিন্তু তোমাদের মাথা ঠান্ডা করে লিখতে হবে যে গ্লোবালাইজেশনের জায়গায় কিন্তু ক্লাইমেট চেঞ্জটা দিয়ে বসাতে হবে। আর রাইট আপটা দিয়ে দিলে তোমরা মোটামুটি লেখটা শুরু করে দিতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধে নেই লেখা। আর এটাতে তো সেরকম আলাদা করে ফাইলে স্কোরিং বা কিছু লেখার দরকার পড়বে না, সুতরাং লেখাটা শুরু করে দিতে পারো। আর তারপর শেষ দিকটা একটু বাদ রাখলে সেটা তোমরা দেখেই বুঝতে পারবে, সেটা আমাদের প্র্যাকটিক্যালটা কমপ্লিট হয়ে গেলে তখন বসিয়ে নিলে তাহলে তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। আর যেই যেই জায়গায় বলবো ওই ক্লাইমেট চেঞ্জের যে শিটস গুলো তোমাদের হয়েছে প্রিন্ট আউটে, ওগুলো জাস্ট ঢুকিয়ে দেবে, ঠিক আছে। আচ্ছা, এবার থিওরিতে আসছি। থিওরিতে তোমাদের CC9 এর স্ট্যাটিস্টিক্যাল মেথডস ফর সাইকোলজিক্যাল রিসার্চ, এইটার ইউনিট 1 আর ইউনিট 2 এই দুটো পোর্শনস আমার আছে। আর কি তোমাদের কিছু বাকি রয়েছে CC10 এর? না ম্যাম। ঠিক আছে, ঠিক আছে। আসলে আগে আমি CC10 একটা এরিয়া পড়াতাম, তো সেটা যাই হোক পরে হয়ে গেছে, ওই জন্য একবার তোমাদের থেকে কনফার্ম করি। তাহলে তোমাদের CC9 এর ইউনিট 1 আর ইউনিট 2 এই দুটোই হচ্ছে আমার এরিয়া, ঠিক আছে, সেটা মোটামুটি হয়ে যাবে। আর আমি যেটা এখনই বলে দিচ্ছি, আজকে ফার্স্ট দিন, আমি নেক্সট উইকটাও পুরো ক্লাস নেব। তো তোমাদের ইন্টারনালের আগে মোটামুটি আমি যতটা কভার করব তার মধ্যে থেকেই কোয়েশ্চেন আসবে, সুতরাং ভয় পাওয়ার বা চিন্তা করার কোনো দরকার নেই। আর তারপর যতটুকু বাকি থাকবে সেটা ইন্টারনালের পর আমাদের কাছে অনেকটা টাইম থাকবে, সেটা আমরা যদি কিছু বাকি থাকে তো তখন কভার করে নেব, এটা একটা। আর সেকেন্ডলি যেটা ইউনিট 1 আর ইউনিট 2 এর মোটামুটি প্রবাবল যা নোটস আমি সবকিছুই গ্রুপে দিয়ে দিয়েছি আগের দিন, তো ওইটা দেখেই তোমরা পড়তে পারো। এখানে যেহেতু খুব একটা সুন্দর ল্যাঙ্গুয়েজ বা ইনফরমেশন আলাদা হওয়ার কোনো জায়গা নেই, পুরোটাই স্ট্যাটিস্টিক্স আর রিসার্চ বেসড, সুতরাং যা নোটস দিয়েছি ওটা থেকেই মোটামুটি পড়লে হবে। আর বই যদি কেউ জানতে চাও তাহলে কোঠারির বইটা ইজ দ্য বেস্ট, মানে এই যে তোমাদের সিলেবাসটা যেইভাবে আর কি তৈরি করা, কোঠারি আর গার্গের বইটা একদম মানে মোটামুটি পুরোটা ফলো করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি শুরু করছি। ইউনিট 1 এ ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স।
and hypothesis testing about the difference between two independent means. প্রথম হচ্ছে the meaning of statistical inference and hypothesis testing. আচ্ছা, এখানে আমি আরো একটা কথা বলে দিই, এই জায়গাগুলো একটু কমপ্লিকেটেড কারণ এটা কমপ্লিটলি রিসার্চ ওরিয়েন্টেড, তাই সুতরাং সেই মুহূর্তে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হবে বা কোনো কনফিউশন হবে সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে বলবে। আচ্ছা দেখো, ফার্স্টলি আমরা এখানে কি পড়ছি সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স বলতে আমরা কি বুঝি and how that is related to hypothesis testing. এবার আমি যদি একদম সোজা ভাষায় রিসার্চ কি সেটা যদি বুঝতে চাই, রিসার্চ শব্দটাকে যদি ফোকাস করো, যেটা তোমরা সিসি 6 এ পড়েছিলে, ইট ইজ রিসার্চ, মানে কি সার্চিং সামথিং এগেন অ্যান্ড এগেন। এবার সাইকোলজিতে যখন আমরা রিসার্চ করি, এখানে যেহেতু আমাদের সাবজেক্টটা এমনই which is human behavior specific, তাই ইউজুয়ালি আমরা সাইকোলজিতে রিসার্চ করা বলতে হিউম্যান বিং এর বিহেভিয়ারের ওপরে বা তার কোনো সাইকোলজিক্যাল ফ্যাক্টরের ওপরে রিসার্চ করাকে বুঝে দিই। এবার এই যে তাদের যে বিহেভিয়ার বা তাদের যে অ্যাকশনস যেগুলোকে আমরা অ্যাসেস করছি বা মেজার করছি, সেইগুলোকে মেজার করার জন্য আমাদের স্ট্যাটিস্টিক্স এর সাহায্য নিতে হচ্ছে। এবার এখানে একটা খুব বড় কোয়েশ্চেন আছে যে why statistics and not mathematics? কারণ আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি যে যখন আমরা কোনো কিছু ক্যালকুলেট করি আমরা ইজিলি ম্যাথমেটিক্স অ্যাপ্লাই করতে পারি, কিন্তু সাইকোলজির ক্ষেত্রে কেন আমরা স্ট্যাটিস্টিক্স ব্যবহার করি আর ম্যাথমেটিক্স নয়? এটার প্রথম কারণ হচ্ছে যে সাইকোলজিতে যখন আমরা হিউম্যান বিহেভিয়ার বা হিউম্যান কগনিটিভ ফ্যাক্টরস নিয়ে ডিল করছি, there is no concept of absolute zero in it. আমি কখনোই কিন্তু বলতে পারবো না যে এই ব্যক্তির ইন্টেলিজেন্স ইজ জিরো, মানে কিছুই নেই, পুরো নীল। বা আমি এটাও কখনো বলতে পারবো না যে এই ব্যক্তির অ্যাঙ্গার পুরো জিরো, অ্যাঙ্গার ইমোশনটাই তার মধ্যে নেই। তার মানেটা কি দাঁড়াচ্ছে? এই যে জিরো যে নিউমারিক্যাল ডিজিটটা, যেটা মানে হচ্ছে আ পিওর অ্যাবসেন্স, নীল, মানে ওই জায়গাটার বা ওই সংখ্যাটার কোনো ভ্যালিউ নেই বা ওই জায়গায় কোনো রকম ভ্যালিউ অ্যাসাইন্ড নেই, সেই যে সংখ্যাটা সেটাকে কিন্তু আমরা কখনো সাইকোলজিতে অ্যাপ্লাই করতে পারি না। আর ম্যাথামেটিক্স কিন্তু জিরো ছাড়া হবে না। সুতরাং আমরা স্ট্যাটিস্টিক্স বা স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স ইউজ করতে বাধ্য when we are measuring human behavior. তো এবার আমরা কি বলছি? Statistical inference draws a conclusion about a population parameter from a sample statistics. That parameter may be any of a statistical parameter. So basically যখন আমি কোনো হিউম্যান বিহেভিয়ার বা কোনো একটা পার্টিকুলার সাইকোলজিক্যাল ফ্যাক্টর মেজার করতে চাইছি, সেখানে সবার আগে আমাদের কোন বিষয়টাকে দেখতে হবে যে আমি কাদের ওপর কাজটা করতে চাই। এটা তোমরা জানো, তোমরা স্যাম্পলিং পড়েছো, যে আমার পার্টিকুলার টার্গেট কি, মানে কোন পার্টিকুলার গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালদের উপরে আমি এই কাজটা করতে চাই, রিলেটেড টু দ্য ভেরিয়েবলস আই এম চুজিং টু ডু মাই রিসার্চ। এবার এই যে পপুলেশন বা এই যে গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল যাদেরকে আমি চুজ করছি, তাদের নিশ্চয়ই সব রকম বিহেভিয়ার বা সব রকম সাইকোলজিক্যাল ফ্যাক্টর তো আর আমি একসাথে মেজার করি না। we choose or we use some of the variables or 2 or 3 maximum specific psychological factors at a time. তো এবার এই যে একটা পপুলেশনের কিছু বৈশিষ্ট্য বা কিছু ক্যারেক্টারিস্টিক্স বা কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্টরস যে আমি মেজার করছি, এই মেজারমেন্টটার জন্য আমাদের স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সের প্রয়োজন। তাহলে স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সের মেন ভাইটাল ফাংশন কি সাইকোলজি রিসার্চে? টু হেল্প দ্য রিসার্চার টু অ্যাসেস অর টু মেজার দ্য particular variables of the target population.
ক্লিয়ার? আমি যেই পপুলেশনটা চুজ করছি তার যে পার্টিকুলার ভেরিয়েবলস বা বিহেভিয়ার গুলোকে আমি মাপতে চাইছি সেইগুলোকে ক্যালকুলেট করা বা সেইগুলোকে মেপে দেওয়ার কাজ হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স। এবার আইডিয়ালি যদি আমি একটা সিচুয়েশন নিই, মানে একদম আইডিয়ালি, মানে ধরো, মানে সাপোজ বলে যদি আমি ধরে সেইভাবে যদি আমি দেখি তাহলে অ্যাকচুয়ালি আমাদের কি করা উচিত না, আমি যেই পপুলেশনের ওপরে কাজ করতে চাইছি বা যেই পপুলেশনের কোন পার্টিকুলার সাইকোলজিক্যাল ফ্যাক্টর আমি মেজার করতে চাইছি বা পপুলেশন প্যারামিটার যেটাকে বলে, সেই পপুলেশন প্যারামিটারটাকে যখন আমি ইভ্যালুয়েট করতে চাইছি, আমার একজন রিসার্চার হিসেবে আমার আইডিয়ালি কি করা উচিত, সেই পপুলেশনে যতজন ইন্ডিভিজুয়াল রয়েছে সবার থেকে ডেটা তুলে সেই সব ডেটাগুলোকে আমার স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন অ্যাপ্লাই করে আমার একটা ইনফারেন্স ড্র করা উচিত। কিন্তু এখানে বেশিরভাগ সময় আমাদের কি হয়, the population is too large or hard to reach। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যদি এই ধরনের রিসার্চ করতে চাই, আমরা করতে গিয়ে কি দেখি যে পপুলেশনটা এতটাই বড় যে সেখান থেকে কিন্তু আমাদের মানে পুরো পপুলেশনটাকে রিচ আউট করা বা পুরো পপুলেশনের থেকে ডেটা তোলা becomes a difficult task. That's why we opt for sampling. তো তাহলে আমরা যদি এই স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সের বিষয়টাকে একটু স্টেপ বাই স্টেপ ভেঙে দেখি তাহলে ব্যাপারটা অনেকটা এরকম দাঁড়াবে যে ফার্স্ট হচ্ছে we signify or we choose the target population. Then we need to clarify the characteristics which we want to measure. তাহলে প্রথমে আমি আমার পপুলেশনটাকে চুজ করলাম, তারপর তাদের যে পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স গুলো বা সাইকোলজিক্যাল ফ্যাক্টর গুলো যেগুলোকে আমি মেজার করতে চাইছি সেইগুলোকে আমি চুজ করলাম। এবার করার পর যদি আমি দেখি যে আমার পপুলেশন ইজ টু লার্জ, তখন আমি কি করব, স্যাম্পলিং। এবার সেই স্যাম্পলিং মেথডটা যে কোনো কিছু হতে পারে, প্রবাবিলিটি বা নন প্রবাবিলিটি, ডিপেন্ডস অন দ্য রিসার্চার অর দ্য সিচুয়েশন। এটা হচ্ছে স্টেপ ওয়ান। তাহলে স্টেপ ওয়ান হচ্ছে to collect the sample from the population. Step 2 কি বলছে? Step 2 হচ্ছে description. Description এ আমি কি করছি না, এই যে স্যাম্পলটা আমি যে গ্যাদার করলাম বা এই যে স্যাম্পলটা যাদেরকে আমি পুল আউট করলাম from the population তাদেরকে ডেসক্রাইব করা। এবার ডেফিনেটলি যখন আমি একটা স্যাম্পলকে ডেসক্রাইব করছি ইন টার্মস অফ স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স, তখন কিন্তু এটা আমি একটা অবভিয়াস ফ্যাক্টর হিসেবেই ধরে নিতে পারি যে আই এম গোয়িং ফর কোয়ান্টিটেটিভ রিসার্চ মেথডস। কারণ যদি সেটা কোয়ান্টিটেটিভ না হয় তাহলে আমি কিন্তু কখনোই স্ট্যাটিস্টিক্স বা স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সের সাহায্য নিতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমরা কি করছি, যে স্যাম্পলটাকে ড্র করছি, তারপর সেই স্যাম্পলটাকে আমি মানে আমরা যদি খুব মানে মাইনিউটলি ভাগ করি স্টেপ গুলোকে, স্যাম্পলটা গ্যাদার করার পরে তারপর আমরা কোনো কোয়েশ্চেনের বা ইনস্ট্রুমেন্টের মাধ্যমে আমরা সেই স্যাম্পলের থেকে ডেটা তুললাম, তারপর সেই ডেটাটাকে আমি স্কোরিং করলাম এবং স্কোরিং করার পরে আমি সেখান থেকে আমি স্ট্যাটিস্টিক্যাল ট্রিটমেন্টস অ্যাপ্লাই করলাম and then we can actually describe the sample. মানে হাই, লো না মডারেট, মিন ডিফারেন্স কত, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিরকম বেরোচ্ছে বা কিরকম হচ্ছে, whatever the ways in which we can actually interpret the statistical result is the way we follow to describe the sample. আমি ঠিক যে রিকোয়ারমেন্ট গুলো আমার মাথায় থাকবে অ্যাজ আ রিসার্চার, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার হাইপোথেসিস অনুযায়ী কিন্তু আমি এই জন্যই এখানে স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স এন্ড হাইপোথেসিস টেস্টিং বলেছি। কারণ আমার হাইপোথেসিস যেটাকে আমি সবার আগে ফ্রেম করেছিলাম while I was starting the research work, তখন কিন্তু আমি মেন্টালি একজন রিসার্চার হিসেবে চক আউট করে নিয়েছি অলরেডি
যে আমি কোন কোন জায়গাগুলোকে স্ট্যাটিস্টিক্যালি ডিটারমাইন করতে চাইছি। এবার যেমন ধরো আমি যদি খুব সিম্পল একটা রিসার্চ নিয়ে কাজ করি, তাহলে আমি কিছু ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স দিতে পারি, যেখান থেকে আমার যে একদম যে লিনিয়ার যে ফ্যাক্টর গুলো, মিন, মিডিয়ান, এসটি, এই সব জিনিসগুলো আমার বেরিয়ে আসবে। কিন্তু তারপর যদি আমি আরো কিছু কমপ্লিকেটেড ফ্যাক্টরস বা কমপ্লিকেটেড বিহেভিয়ার্স যদি আমি মেজার করতে চাই, তখন আমাকে আরো কমপ্লিকেটেড বা আরো এম্পায়ারিক্যাল স্ট্যাটিস্টিক্স গুলো, মানে আরো সায়েন্টিফিক স্ট্যাটিস্টিক ক্যালকুলেশনস গুলো আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। And that's how, when we do the statistical inference, that is the step 3. Step 3 হচ্ছে statistical inference. তো এবার যখন আমি এই স্ট্যাটিস্টিক্স গুলো অ্যাপ্লাই করে যখন সেখান থেকে আমি একটা ইনফারেন্স ড্র করলাম, মানে কি একটা কনক্লুশন ড্র করলাম, তখন আমি অ্যাকচুয়ালি গিয়ে আমার যে পপুলেশন প্যারামিটার সেটাকে আমি এক্সপ্লেন করতে পারলাম। তোমরা সবাই জানো যে আমরা যখন কোনো রিসার্চ শেষ করছি, কোনো স্যাম্পলের থেকে ডেটা তুলে যখন আমরা কোনো স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন দিয়ে একটা ইন্টারপ্রিটেশন করে কনক্লুশনে পৌঁছচ্ছি, সেই যে কনক্লুশনটা সেটা কিন্তু আমরা জেনারেলাইজ করি। মানে কি, আমার যে এন্টায়ার পপুলেশন তাদের ওপর আমি কিন্তু আমার এই কনক্লুডেড রেজাল্টটাকে জেনারেলাইজ করে দিচ্ছি। So basically, with the help of the statistical inference, I am actually describing or I am actually evaluating the population parameter. বোঝা গেছে? এবার এই যে পপুলেশন প্যারামিটার, এই পপুলেশন প্যারামিটারটা কি করছে না আমার পপুলেশনকে ডেসক্রাইব করছে। আমি কিন্তু কোয়ান্টিটেটিভলি ডিটারমাইন করছি, কারণ আমি স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স অ্যাপ্লাই করছি, বাট the result is what is a proper description of the target population. এই অবধি কি ব্যাপারটা বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এবার দেখো, এবার এই যে যখন এই রিসার্চটা আমরা করছি, এই যে স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স এন্ড হাইপোথেসিস টেস্টিং, এটার আন্ডারেই বলছি, এই যে পুরো ব্যাপারটা করতে গিয়ে মানে স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সের সাহায্য নিয়ে যখন আমরা হাইপোথেসিস টেস্টিং করছি, আমার সামনে আফটার কম্পিউটিং দ্য মিন, আমি মিনটাকে কম্পিউট করছি, মিনটাকে কম্পিউট করার পর আমার কাছে দুটো জিনিস হতে পারে আমার সঙ্গে। কি কি? নাম্বার 1 হচ্ছে, ধরো আমি দুটো পার্টিকুলার স্যাম্পলের উপরে কাজ করছি, দুটো পার্টিকুলার স্যাম্পল ইন দ্য সেন্স মানে আমার স্যাম্পলটাকে আমি দুটো ভাগে ভাগ করেছি, সেটা মেল ফিমেল হতে পারে, প্রাইভেট এমপ্লয়িজ গভর্নমেন্ট এমপ্লয়িজ হতে পারে, বা বয়সের আন্দাজে আমি ভাগ করে থাকতে পারি, হোয়াটএভার, মানে যেভাবেই হোক আমার স্যাম্পলটা দুটো বা তিনটে ভাগে ভাগ করা। এবার তাদের সবার যে একদম বেসিক স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স যেটা আমরা পারফর্ম করে থাকি সেটা হচ্ছে মিন। এবার এই যে মিন ভ্যালু যেগুলো বেরিয়েছে অফ দ্য স্যাম্পল গ্রুপ, এখানে দুটো জিনিস হতে পারে। এক, আমাকে প্রথমে দেখতে হবে দ্য মিন ডিফারেন্স, মানে দুটো যে মিন, দুটো মিন বা তিনটে মিন, যতগুলো আমার স্যাম্পল গ্রুপ ইন্ডিভিজুয়ালি, তাদের তো একটা করে মিন বেরিয়েছে। এবার সেই মিন গুলোর মধ্যে যদি আমি একটা ক্যালকুলেশন করি, তাহলে উই উইল গেট দ্য মিন ডিফারেন্স। এবার এই যে মিন ডিফারেন্সটা আমি ক্যালকুলেট করে বার করলাম, সেই মিন ডিফারেন্সটা কি সত্যি, মানে ইজ ইট রিয়েল, ইজ ইট অ্যাকচুয়ালি দেয়ার? যদি হয় তাহলে দ্যাট উইল হেল্প মি টু ইন্টারপ্রেট দ্য পপুলেশন ভেরি ওয়েল। কিন্তু অনেক সময় কি হয়, দেয়ার আর রিজনস হুইচ কজেস ডিফারেন্ট টাইপস অফ এরার্স। এবার যদি এই স্যাম্পল ফ্লাকচুয়েশন হয়ে থাকে, মানে কোনোভাবে এরার ইন্ট্রোডিউসড হয়ে থাকে, তো আমি আমার চোখের সামনে মিন ডিফারেন্সটা দেখতে পাচ্ছি, দ্যাট ইজ আনরিয়াল এন্ড নট ডেসক্রাইবিং মাই পপুলেশন প্রপারলি। তো তাহলে
কি হলো, আমি প্রথমে পুরো রিসার্চটা কন্ডাক্ট করলাম, পরে আমি স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স অ্যাপ্লাই করলাম, করার পরে আমার একটা রেজাল্ট বেরোলো, একটা মিন ডিফারেন্স বেরোলো। এবার এই মিন ডিফারেন্সটা রিয়েলও হতে পারে, আনরিয়েলও হতে পারে। এটা রিয়েল না আনরিয়েল আমি কি করে বুঝবো? তাই জন্য আমাদেরকে তিনটে ফ্যাক্টর বা তিনটে পয়েন্টকে কনসিডার করতে হবে। কি কি? নাম্বার 1 হচ্ছে কনসেপ্ট অফ স্ট্যান্ডার্ড এরর, which is the most common form of error occurs in a research. A standard error concept কি? The standard deviation of the distribution of these sample means called the standard error. মানে বেসিক্যালি তোমরা এনপিসি তে যে কনসেপ্ট অফ কার্টেসিয়াস আর স্কিউনেসটা পড়েছো, মানে আমার যে অরিজিনাল পপুলেশন মিন, সেই পার্টিকুলার মিন থেকে আমার যে কারেন্ট স্ট্যাটিস্টিক্যাল মিন সেটা কতটা ডিভিয়েট করছে। That is what we need to find out. এবং এই যে স্ট্যান্ডার্ড এরর, এই স্ট্যান্ডার্ড এররটা কিন্তু স্যাম্পলিং এর ভুলের জন্যই হয়ে থাকে। কিভাবে? ধরো আমরা যখন একটা এনপিসির কার্ভকে ইমাজিন করছি বা একটা এনপিসির কার্ভকে যখন আমরা ড্র করছি, সেখানে আমরা কি দেখছি? এনপিসির কার্ভের যে একদম মাঝামাঝি যে এরিয়াটা, that is denoted for the average or the normal individual. এটা তোমরা জানো যে স্ট্যাটিস্টিক্সে অ্যাভারেজ আর নরমাল কিন্তু সিনোনিমাস টু ইচ আদার। আমরা ইংরেজি লিটারেচারে অ্যাভারেজ আর নরমাল বলতে দুটো সম্পূর্ণ আলাদা জিনিস বুঝে থাকি, কিন্তু যখন আমি স্ট্যাটিস্টিক্সে যাচ্ছি আমার কাছে কিন্তু অ্যাভারেজ আর নরমাল হচ্ছে একদম সমান জিনিস, এক জিনিস, which we get in the society in a maximum amount. আমি যদি আমার চারপাশে তাকাই, আমি যেই জিনিসটা সব থেকে বেশি আমার চারপাশে দেখতে পাই, আমি যেই জায়গায় বাস করছি, যেই সমাজে আমি বাস করছি, সেখানকার কালচার, সেখানকার সোসাইটি, সেখানকার এথিক্স যেই জিনিসটাকে মেনে নিচ্ছে, অ্যাকসেপ্ট করছে, is a part of the current culture or the society or the environment that is normal to us. And majority of the population is normal, so they are average. বুঝতে পারলে? মানে আমি যদি যে কোনো ফ্যাক্টর বলো, যে কোনো একটা কগনিটিভ সাইকোসোশ্যাল ফ্যাক্টর তুমি তুলে নাও, সেই ফ্যাক্টরটার মেজরিটি অফ দ্য পিপল যেই এরিয়াটাতে বিলং করবে, that will be the normal or the average for that particular variable. এবং যখন সেই পার্টিকুলার জিনিসটাকে আমরা একটা এনপিসি কার্ভে প্লট করছি, একদম যে সেন্টার এরিয়াটা যেখানে the curve reaches the peak, that particular area is for the average, for the normal population. আর একদম যে মধ্যখানে যে লাইনটা আমরা ড্র করি, একদম যে মধ্যখানে যেই লাইনটা আমরা ড্র করি, সেই পার্টিকুলার জায়গাটাকে বলে হচ্ছে মিন। কেন? দেখবে খেয়াল করে, আমরা যে অন্য গ্রাফ যখন আমরা ড্র করি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস দিয়ে, যে কোনো গ্রাফ যখন আমরা ড্র করি, সেই গ্রাফটা কিন্তু সবসময় শুরু হয় একটা সাইড দিয়ে, ফলোইং দ্য ওয়াই অ্যাক্সিস। কিন্তু এনপিসি হচ্ছে এমন একটা গ্রাফ যেখানে কিন্তু গ্রাফটা শুরু হয় একদম মাঝামাঝি একটা জায়গা থেকে। কেন? এটার সিগনিফিকেন্সটা হচ্ছে এইটাই যে the majority, the average, the normal population যেই জায়গাটাতে সব থেকে বেশি যাচ্ছে, it is the zero. দেখবে ওই মিনের যে জায়গাটা, ওখানে কিন্তু 0 সিগমা বলা হয়। তারপর যত আমরা সাইডের দিকে যাব 1 2 3 সিগমা অবধি both পজিটিভ and নেগেটিভ গ্রাফটা এক্সিড করে। তো সুতরাং এই যে 0 সিগমা is basically the mean area, মানে where the maximum or the average population of that particular category belongs to. তার যত বেশি আমরা পজিটিভ
বা নেগেটিভ দিকে যাচ্ছি, আমার এনপিসি কার্ভটা কিন্তু আস্তে আস্তে বেস লাইনের কাছে চলে আসছে। কিন্তু এখানেও একটা জিনিস লক্ষ্য করার, দেখবে এনপিসি কার্ভ কিন্তু কখনো বেস লাইনে মিশে যায় না। It is always there near the baseline but never meets the baseline. কেন? Because there is always a chance for more inclusion. আমরা তো কখনোই এটা বলতে পারি না যে আমি পৃথিবীর সব ব্যক্তি যে এই ক্যাটাগরিতে পড়ে সবের উপর রিসার্চ করে ফেলেছি। কোথাও কেউ আছে, কোথাও কেউ থাকতেই পারে, and there is always space for inclusion of new individuals within the population. সেই জন্য কখনোই ওই গ্রাফটাকে, মানে এনপিসি কার্ভের যে গ্রাফটা, সেটাকে কখনোই বেস লাইনের সঙ্গে মিলিয়ে দেওয়া হয় না। এবার আমাদের কার্টেসিস বা স্কিউনেস এর কনসেপ্টটাতে যাই। সেখানে মূলত আমরা কি দেখছি, যে এবার ধরো একজন রিসার্চার যখন রিসার্চ করছে, সে একটা পার্টিকুলার পপুলেশনের মধ্যে থেকে তাকে একটা স্যাম্পল চুজ করতে হচ্ছে টু কালেক্ট দ্য ডেটা। এবার সেই যে পার্টিকুলার যে স্যাম্পলটা, সেই স্যাম্পলটা কিন্তু সে হতেই পারে যে তার চোখের সামনে যেটা অ্যাভেলেবল তাদের থেকে সে ডেটাটা তুলে। এবার এইভাবে যদি আমরা র্যান্ডম বলবো না, মানে এখানে র্যান্ডমলি বলতে আমি নন প্রবাবিলিটি র্যান্ডমনেস এর কথা বোঝাচ্ছি না, এখানে র্যান্ডমলি বলতে আমি ক্যাজুয়ালি বোঝাতে চাইছি। এরম ভাবে ক্যাজুয়ালি সে যদি ডেটাটা তুলে নেয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই ডিভিয়েশনটা হওয়ার চান্সেস হাই। ধরো এরকম হলো, সাপোজ আমি বলছি যে একজন রিসার্চার, সে হয়তো স্কুল স্টুডেন্টদের ইন্টেলিজেন্সটাকে মেজার করতে চাইছে। এবার তার কাছে হয়তো যেই পার্টিকুলার স্কুলের স্টুডেন্টরা অ্যাভেলেবল, তাদের থেকে সে বেশি করে ডেটা তুলে নিল, আর অন্য যে স্কুলগুলো সেখানে খুব একটা গেলই না। এবার ধরো সে যেই স্কুল থেকে ডেটাটা তুললো, হতেই পারে যে সেই স্কুলটা হয়তো সেই জায়গার ওয়ান অফ দ্য বেস্ট স্কুল, সেখানে একদম ক্রিম অফ দ্য স্টুডেন্টস পড়ে, তাদের সোশিও ইকোনমিক কন্ডিশন ভালো, তারা সব রকমের ফেসিলিটিস পাচ্ছে। সো ডেফিনেটলি they will have a better result, they will perform better in the intelligence test. কিন্তু সেই একই এরিয়াতে বা সেই একই জায়গায় এরকম আরো অনেক স্কুল থাকতে পারে যেখানকার বাচ্চারা কিন্তু অতটা প্রিভিলেজড নয়। তো সেই ক্ষেত্রে কি হবে, তার যে রিসার্চটা যখন সে করবে, সেই রিসার্চটাকে সে যখন স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স দিয়ে ক্যালকুলেট করলো, করার পরে যদি সেই কনক্লুশনটাকে আমি জেনারেলাইজ করতে চাই, that will actually lead us to a standard error. কেন না, সে পুরো পপুলেশনের একটা এক্সট্রিমিটিকে নিয়ে শুধু কাজ করেছে, নট দ্য মেজরিটি অর দ্য অ্যাভারেজ অর দ্য নর্মাল। যদি সেটা হতো তাহলে কিন্তু আমার এনপিসি কার্ভের যে গ্রাফটা, that would have been well distributed. তাহলে এটা হচ্ছে প্রথম এরর, যেটাকে আমরা স্ট্যান্ডার্ড এরর বলে থাকি, which happens with the sample mean, যেটা হচ্ছে কার্টেসিস আর স্কিউনেস দিয়ে আমরা বুঝতে পারি যে যেখানে কি, যে রিসার্চার স্যাম্পলিং করার সময় কোনো কারণে যখন সে কোনো রকমের না, মানে এররটা সে এটাই করে যে সে কোনো একটা এক্সট্রিম পপুলেশনের থেকে ডেটাটা নেয়। সেই ক্ষেত্রে কি হয়, যে মিন ভ্যালুটা, অ্যাকচুয়াল যে মিন ভ্যালুটা, সেটার থেকে যেই মিনটা সে তার রিসার্চের মধ্যে ডিটারমাইন করছে, that gets deviated, সরে যায় অনেকটা। এটা একটা এরর। সেকেন্ড আরেকটা ফ্যাক্টর যেটা এই স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স কে ইনফ্লুয়েন্স করে, সেটা হচ্ছে লেভেল অফ কনফিডেন্স অর সিগনিফিকেন্স। এখানে আমরা কি দেখছি, the experimenter has to take a decision about the level of confidence or significance at which he is going to test his hypothesis. মানে এখানে কি বলছে, যে আমরা যখন কোনো একটা পার্টিকুলার কাজ করছি, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে 0.05 বা 0.01 যে লেভেল অফ সিগনিফিকেন্স, সেইটাকে ডিটারমাইন করে নিচ্ছে with the help of a
বিফোর পারফর্মিং দ্য স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স। মানে একজন রিসার্চার যখন কোনো রিসার্চ শুরু করছে, সে কিন্তু রিসার্চটা শুরু করে মানে হাইপোথেসিসটাকে ফ্রেম করার পরই তাকে লেভেল অফ সিগনিফিকেন্সটা ডিটারমাইন করে নিতে হচ্ছে। যদি সে 0.05 বা 5% লেভেল অফ সিগনিফিকেন্স ডিটারমাইন করে, তার মানে কি দাঁড়াচ্ছে, 95 out of 100 chances are there that the hypothesis will not be true। মানে আমি যদি নাল হাইপোথেসিসের দিক দিয়ে ধরে নিই, মানে আমি যদি 100 বার আমি যদি একই স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স রান করাই ফ্রম দ্য সেম পপুলেশন, তাহলে কিন্তু আমার 95 বার নাল হাইপোথেসিস আমি ড্র করব আর 5 বার অল্টারনেটিভ। এটা একটা। আর যদি আমি 0.01 লেভেলে ডিটারমাইন করি, মানে 99 times I will determine or will have a null hypothesis and 1 time I will have alternative hypothesis। তো এই যে লেভেল অফ সিগনিফিকেন্সটা, এটাকে আগে থেকে ডিটারমাইন করে নেওয়া। আর থার্ড ফ্যাক্টর which plays a role is the size of the sample। এটা তোমাদের আগের বার CC6 আমি স্যাম্পলিং পড়াতে কি একটা গ্রাফ দিয়ে বুঝিয়েছিলাম, তোমাদের একটা গ্রাফ আমি ক্লাসে করিয়েছিলাম, যে গ্রাফটা দিয়ে বলেছিলাম তোমাদেরকে যে এটা একটা খুব সহজ বোঝার ব্যাপার, যে আমার স্যাম্পল সাইজ যদি বড় হয় তাহলে আমার এরর হওয়ার চান্স কম, আর যদি আমার স্যাম্পল সাইজ ছোট হয়, স্মল হয়, তাহলে আমার এরর হওয়ার চান্সেস বেশি। So error and sample size are oppositely মানে are disproportionate to each other basically। তো সুতরাং আমাকে কোন statistical inference apply করার আগে, when I want to measure a population parameter, I need to determine the size of the sample। যে আমার total population কত, সেই অনুযায়ী কিন্তু আমাকে আমার স্যাম্পল সাইজটা ডিসাইড করতে হয়। ঠিক আছে, মানে যেমন ধরো আমি সাপোজ বলছি, ধরো আজকে আমার পপুলেশন 500 জন, তখন আমি যদি 250 জন ইন্ডিভিজুয়াল নিয়ে কাজ করি আমার স্যাম্পল হিসেবে, তাহলে খুব একটা এরর হবে না। কিন্তু এখন যদি আমার মানে পপুলেশন হয় 20,000 আর আমি সেখানে স্যাম্পল নিচ্ছি 250 জন, তখন কিন্তু এরর আসবেই আসবে। এখানে এররটা কেন হবে? Because 250 people cannot represent the entire population। এই 250 জনকে দিয়ে আমি কখনোই কিন্তু একটা পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স কে হ্যাঁ বা না বলে মেনে নিতে পারি না on behalf of the entire 20,000 population। তো সুতরাং আমাকে এটা মাথায় রাখতে হবে যে আমি যে পপুলেশন প্যারামিটারটাকে মেজার করতে চাইছি, সেখানে আমার টোটাল পপুলেশনের সংখ্যা কত, how much large the sample is, depending on that we need to determine the sample size। Clear? তো তাহলে statistical inference আর hypothesis testing আমরা কি দেখলাম, যে প্রথমে আমরা কিভাবে পপুলেশন প্যারামিটারটাকে মেজার করছি with the help of a statistical inference, সেখান থেকে আমরা মিন ডিফারেন্স পাচ্ছি। এবার মিন ডিফারেন্সের দুটো ফ্যাক্টর হতে পারে, এক ইট ইজ রিয়েল, সেকেন্ড ইট ইজ আনরিয়েল। তো এবার এটা রিয়েল না আনরিয়েল সেটা আমরা কিভাবে ডিটারমাইন করব, ডিপেন্ডিং অন দিস থ্রি ফ্যাক্টরস, স্ট্যান্ডার্ড এরর, লেভেল অফ কনফিডেন্স এন্ড সাইজ অফ দ্য স্যাম্পল। এবার এই তিনটাকে আমাকে বেসিক্যালি স্ট্যাটিস্টিক্যালি ডিটারমাইন করে দেখতে হবে। যদি দেখি যে ইট ইজ গোয়িং উইথ দ্য মিন ডিফারেন্স, তাহলে আমি ধরে নেব যে আমার স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স ওয়াজ কারেক্ট, ঠিকঠাক বেরিয়েছে মিন ডিফারেন্স। আর যদি দেখি যে না, এই তিনটেতে মানে এরর্স অনেক হাই হয়েছে, তাহলে আমি বলতে পারবো যে আমার যে মিন ডিফারেন্সটা আমি ড্র করেছি দ্যাট ইজ আনরিয়েল, ওখানে কিছু একটা গড়বড় আছে। আচ্ছা, এই অবধি বোঝা গেছে তো? ম্যাম লেভেল অফ সিগনিফিকেন্সটা আরেকবার বলবেন? বলছি দাঁড়া। আচ্ছা, লেভেল অফ সিগনিফিকেন্সটা
যারা বুঝতে পারোনি বা কনফিউশন হচ্ছে একটু লিখে নাও, আমি একটা লাইন একটু বলছি, এটা একটু লিখে নাও, তাহলে দেখবে বুঝতে সুবিধা হচ্ছে। The experimenter has to take a decision. The experimenter has to take a decision about the level of confidence. The experimenter has to take a decision about the level of confidence or significance at which he is going to test his hypothesis, full stop, at which he is going to test his hypothesis, full stop. He may decide to use 0.05 or 5% level of significance. He is going to test his hypothesis, full stop. He may decide to use 0.05 or 5% level of significance where, 95 out of 100 chances are there, where 95 out of 100 chances are there that the hypothesis is not true. Bracket এ লেখো null, N-U-L-L, null, bracket close, full stop. And, if the researcher wants to make it more rigid, and, if the researcher wants to make it more rigid, then he can do it at 1%, or 0.01 level also, full stop. আচ্ছা, এখানে দেখো বেসিক্যালি আমরা যখন কোনো একটা রিসার্চ করি, সেই রিসার্চে আমরা কিন্তু ইউজুয়ালি নাল হাইপোথেসিসটাকেই ফ্রেম করি। যখন কোনো রিসার্চার কোনো রিসার্চ শুরু করছে, সে যখন প্রবলেমটার থেকে হাইপোথেসিস গুলোকে ফ্রেম করছে, ইউজুয়ালি আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে আমরা কিন্তু নাল হাইপোথেসিসই ফ্রেম করি। মানে very rare there is a chance where we actually go for alternative hypothesis. এবার alternative hypothesis usually কেউ ফ্রেম করে না, people usually frame null hypothesis. এবার এই significance লেভেলটার মানে কি বোঝাচ্ছে, যে আচ্ছা এক সেকেন্ড একটু ধরো, এবার যেটা বলছিলাম যে এখানে আমরা বেসিক্যালি যেটা করি, যে যখন আমরা নাল হাইপোথেসিসটাকে ফ্রেম করছি, তখন কি হচ্ছে যে এই নাল হাইপোথেসিসটাকে মাথায় রেখে আমাদের লেভেল অফ সিগনিফিকেন্সটাকে ডিটারমাইন করতে হচ্ছে। এবার লেভেল অফ সিগনিফিকেন্স এর দুটো অপশন আমার রয়েছে, একটা হচ্ছে 0.05 লেভেল অফ সিগনিফিকেন্স, একটা হচ্ছে 0.01 লেভেল অফ সিগনিফিকেন্স। এবার এই 0.05 level of significance মানে it's the 5% of the times, মানে আমি যদি ধরে নিই, আচ্ছা এখানে তোমাদের প্রবাবিলিটির কনসেপ্টটা একটু বলতে হবে। ধরো আমি যদি আজকে একটা টস করি, ঠিক আছে, ধরো আমি হাতে একটা কয়েন নিলাম, নিয়ে সেই কয়েনটাকে যদি আমি হেড না টেল কোনটা পড়বে বলে যদি আমি টসের জন্য কয়েনটাকে জাম্প করাই, there will always be a 50-50 chance। মানে কয়েনটা যখন হাওয়ায় উঠছে তখন কিন্তু একদম 50-50 চান্স যে হেডও পড়তে পারে টেলও পড়তে পারে, রাইট? তো তাহলে এই যে যেটা প্রবাবিলিটি, দ্য চান্স অফ দ্য প্রবাবিলিটি, এটা কিন্তু at that moment is 50%। ঠিক তেমনি যখন আমরা কোনো একটা রিসার্চ হাইপোথেসিসকে আমরা স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স দিয়ে ক্যালকুলেট করাচ্ছি, তখন আমি যদি 100 বার সেটাকে ক্যালকুলেট করাই, মানে if 100 times we
perform that particular statistical inference মাথায় রাখতে হবে on the same population parameter, মানে কি একই স্যাম্পলের উপরে বা একই গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালের উপরে, তখন কি হবে না আমাকে যখন আমি বলে দিচ্ছি 0.05 লেভেল অফ সিগনিফিকেন্স, মানে ওই 100 বারের 95 বার আমার নাল হাইপোথিসিসই আসতে হবে, মানে আমি যেই হাইপোথিসিসটাকে ফ্রেম করেছি সেটাকে আমায় অ্যাকসেপ্ট করতে হবে 95 টাইমস, আর 5 বার অল্টারনেটিভ হাইপোথিসিসটা ঠিক হতে পারে, নাল হাইপোথিসিসটা রিজেক্ট করতে হতে পারে। তো যদি আমি দেখি যে আউট অফ 100 টাইমস 95 times we have accepted the null hypothesis which we have framed and 5 times we have rejected it, তার মানে আমার হাইপোথিসিসটা is significant। আর 0.01 মানে কি, যখন আমি বিষয়টাকে আরো বেশি রিজিড করে দিচ্ছি, মানে আরো বেশি শক্ত করে দিচ্ছি, টাফ করে দিচ্ছি। কিভাবে না, আমি এবার বলছি যে 100 বারের মধ্যে 99 বার আমার তৈরি করা নাল হাইপোথিসিসটাই ঠিক হবে। Now I am saying that 99 times the null hypothesis the researchers has framed will be significant and 1 time it will be insignificant. তো যখন আমার তৈরি করা নাল হাইপোথিসিসটা এই দুটো লেভেলেই সিগনিফিকেন্ট হচ্ছে, মানে 0.05 0.01, তখন দারুণ ব্যাপার, মানে একদম আমার যে রেজাল্টটা বেরিয়েছে বা যে স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সটা আমি অ্যাপ্লাই করেছিলাম করে আমার যে পপুলেশন প্যারামিটারটা বেরিয়েছে ইট ইজ ভেরি কারেক্ট, মানে একদম ঠিক ঠিক রেজাল্ট বেরিয়েছে। কিন্তু যখন দুটো লেভেলেই ওটা ফেলিয়ার হয় টু বি সিগনিফিকেন্ট, তখন তার মানে পুরো ব্যাপারটা ইনসিগনিফিকেন্ট, গন্ডগোল আছে, মানে এরর হয়েছে। আর আরেকটা হয় অনেক সময় 0.05 লেভেলটা তো একটু ইজিয়ার 95 টাইমস, সেইটাতে হয়তো সিগনিফিকেন্ট হয়ে গেল কিন্তু 0.01 এ গিয়ে আটকে গেল। সেই ক্ষেত্রে তখন কি হবে, তখন কিন্তু আমি বলবো যে হ্যাঁ এটা সিগনিফিকেন্ট, বাট উই হ্যাভ টু মেনশন ইট যে 0.05 এ সিগনিফিকেন্ট হয়েছে, 0.01 এ কিন্তু হয়নি। বুঝতে পারলে? এটা হচ্ছে লেভেল অফ সিগনিফিকেন্স এর কনসেপ্টটা। এবার বলো বোঝা গেছে কি? হ্যাঁ ম্যাম। আচ্ছা আচ্ছা, আর একটা ছোট জিনিস আমি আজকে বলে দেবো, বলে আমি আজকে তোমাদের ছাড়বো। আচ্ছা, সেটা হচ্ছে ওয়ান টেলড আর টু টেলড টেস্ট অফ সিগনিফিকেন্স। এটা খুবই ইজি। ওয়ান টেলড টেস্ট আর টু টেলড টেস্ট, দ্যাট হ্যাজ রিলেশন উইথ দ্য হাইপোথিসিস। মানে বেসিক্যালি যখন আমি কোনো একটা রিসার্চ করছি, শুরু করছি, আমার প্রবলেমটা থেকে যখন আমি হাইপোথিসিসটাকে ডিটারমাইন করছি, সেখানে দুটো জিনিস আমার হয়ে থাকে। নাম্বার ওয়ান হচ্ছে টু টেল টেস্ট। টু টেল টেস্ট হচ্ছে where I am not specifying whether they are positive or negative। মানে কি, যখন আমি কোনো একটা সিগনিফিকেন্ট ডিফারেন্স বার করার চেষ্টা করছি বিটুইন দ্য টু স্যাম্পল মিনস, আমি বলে দিচ্ছি না যে ওটা পজিটিভই হবে বা নেগেটিভই হবে। মানে আমি দুটো স্যাম্পলের দুটো মিন বার করলাম, এবার সেই দুটো মিনের যখন আমি মিন ডিফারেন্সটা ক্যালকুলেট করছি, আমি এরকম কিছু বলে দিচ্ছি না যে দেয়ার উইল বি আ পজিটিভ রিলেশনশিপ অর দেয়ার উইল বি আ নেগেটিভ রিলেশনশিপ। তখন আমি সেটাকে টু টেল টেস্ট বলছি। মানে যেখানে ওইখানে আমার যে স্যাম্পল মিন যে ডিফারেন্সটা, সেটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। আই এম কিপিং দ্যাট থিং ওপেন, দ্যাট ইজ আ টু টেল টেস্ট। আর ঠিক এটার উল্টোটা হচ্ছে ওয়ান টেল টেস্ট, যেখানে আমি হাইপোথিসিসে মেনশন করে দিচ্ছি যে দেয়ার উইল বি আ পজিটিভ রিলেশনশিপ অর দেয়ার উইল বি আ নেগেটিভ রিলেশনশিপ। মানে কি, আমার যে স্যাম্পল মিন ডিফারেন্স যেটাকে আমি ক্যালকুলেট করছি, that will have a proper direction। সেখানে আমার কাছে একটা প্রপার ডিরেকশন থাকবে যে whether the sample means will be positively directed or will be negatively directed to each other।
বোঝা গেছে কি? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। মানে কিরকম, ধরো এখানে একটা এক্সাম্পল দিই। ধরো আমি বললাম যে there will be a positive significant relationship between stress and anxiety. মানে দুটোর মিনও বার করব, দুটোর মিন বার করার পর যখন সেই দুটোর মিন ডিফারেন্সটা আমি দেখবো, সেখানে একটা পজিটিভ রিলেশনশিপ বেরোবে। এটা যখন আগে থেকে আমি সিগনিফাই করে দিচ্ছি। আর যদি আমি শুধু এইটুকু বলি যে there will be a significant relationship between stress and anxiety, সেখানে আমি 2-10 টেস্টের কথা বলছি। ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, তাহলে দুটো জিনিস আজকে আমাদের হলো। একটা হচ্ছে the meaning of statistical inference and hypothesis testing, আর এই 1-tailed আর 2-tailed টেস্টটা। আর মানডে আবার ক্লাস নেবো, মানডে আবার মানে নেক্সট যে টপিকটা সেটা করবো। ঠিক আছে? ওকে ম্যাম। ঠিক আছে, ঠিক আছে, তোমরা লিড করতে পারো। হুম।